অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ৯১ আমিনা সাফওয়ান চৌধুরীর দিকে অবাক চোখে তাকিয়েছিল। সাফওয়ান আমিনাকে বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? আমার বাসায়। আপনাকে তো অনেক ক্লান্ত লাগছে, চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমিনা মানা করে দিয়ে বলে, নাহ, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারব। প্রয়োজন আছে, আপনাকে দেখে ভীষণ অসুস্থ লাগছে, আপনি চলুন আমার সাথে। অগত্যা আমিনা আর মানা করতে পারে না। সাফওয়ানের গাড়িতে উঠে পড়ে। সাফওয়ান গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় গাড়ি চালানোর পর আচমকা গাড়ির ব্রেক কষে সে, কারণ তার গাড়ির সামনে এসে পড়ে এক বয়স্ক ভদ্রমহিলা। সাফওয়ান ও আমিনা দুজনেই গাড়ি থেকে নেমে আসে। সাফওয়ান বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? আমিনাও মহিলাটির জন্য দুশ্চিন্তা করছিল। এমন সময় আমিনার দিকে গম্ভীর চোখে তাকায় মহিলাটি। তিনি হলেন মর্জিনা বেগম। আমিনার দিকে হতবাক চোখে তাকায় সে, মুখটা আজও ভোলেননি তিনি। মর্জিনা বেগম আমিনার পায়ের কাছে বসে বলে ওঠেন, অবশেষে আপনার দেখা পেলাম আমি। এখন আমার মন কিছুটা হালকা হচ্ছে। মনে হচ্ছে নিজের পাপের বোঝা হালকা হবে। আমিনা মহিলাটিকে টেনে তুলে বলে, আপনি কে? আর এমন করছেন কেন? আমাকে চিনতে পারছেন না? আমি মর্জিনা, আমি সেই নার্স যার কাছে আজ থেকে ৬ বছর আগে আপনি নিজের ছেলেকে রেখে গিয়েছিলেন। আমিনা এবার ভালোভাবে মর্জিনা বেগমের দিকে তাকায় অতঃপর ক্ষিপ্ত স্বরে বলে, আপনি তাহলে সেই বাচ্চা চোর? আপনার উপর কত ভরসা করে আমি নিজের ছেলেকে রেখে গিয়েছিলেন, আর আপনি কি করলেন? আমার সন্তানকে আমার থেকে দূরে করে দিলেন, কেড়ে নিলেন ওকে আমার থেকে। কেন করলেন এমনটা? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি জানেন আপনার জন্য আমার জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেছে। আমি নিজের স্বামী, নিজের সন্তান সবকিছু হারিয়েছি। এখন ভালোয় ভালোয় বলুন, আমার বাবু কোথায়? কোথায় নিয়ে গেছিলেন আপনি ওকে? মর্জিনা বেগম হাত জোর করে বলেন, বিশ্বাস করুন, আমি বাচ্চা চোর নেই। আমি তো আপনার সন্তানকে আপনার কাছেই ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু মাঝপথে কি? আপনার স্বামী আমাকে কল করে। এরপর ওনার সাথে দেখা করে আমি আপনার ছেলেকে আপনার স্বামীর কোলে তুলে দেই। আমিনা বিস্ফোরিত চোখে তাকায় দ্বিগুণ রেগে মর্জিনা বেগমের গলা চেপে ধরে বলে, মিথ্যা বলছেন আপনি? কি ভেবেছেন এসব মিথ্যা বলে পার পাবেন? আমার স্বামীর কাছে যদি আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিতেন তাহলে ও নিশ্চয়ই আমাদের সন্তানকে নিয়ে বাড়িতে ফিরত। আপনাকে আমি পুলিশে দেব, তাহলে সব সত্য বের হয়ে আসবে। বিশ্বাস করুন ম্যাম, আমি সত্যি বলছি। আপনার স্বামীর কোলে যখন আমি বাচ্চাটাকে তুলে দিয়েছিলাম, সে আমায় একটা চেক দিয়ে বলেছিল এই শহর থেকে দূরে চলে যেতে, আর বাচ্চাকে যে আমি ফিরিয়ে দিয়েছি তা গোপন রাখতে। ওনার কথা সেই সময় আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আজ এর ফল পাচ্ছি। আমার ২ মেয়ে এক সড়ক দুর্ঘটনায় মরতে বসেছে। আমি বুঝতে পেরেছি, আজ থেকে ৬ বছর আগে এক মায়ের থেকে তার সন্তানকে দূর করে দেয়ার ফল পাচ্ছি আমি। তাই আমি আবার এই শহরে ছুটে এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে। আর এভাবে আমাদের দেখা হয়ে গেল। পারলে আমায় ক্ষমা করবেন আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমিনার পুরো দুনিয়া যেন বদলে যায়। সে ধরে আসা গলায় বলে, আমি নিজে সন্তান হারানোর যে শোক সহ্য করেছি, আমি চাই না আপনাকেও তা সহ্য করতে হোক। আপনি যান, আপনার সন্তানদের চিকিৎসায় কোনো সাহায্যের দরকার হলে আমায় বলবেন, আমি সবরকম সাহায্য করব। মর্জিনা বেগম আবারও আমিনার পায়ের কাছে বসে ক্ষমা চেয়ে চলে যান। সাফওয়ান চৌধুরী বলে ওঠেন, আপনার জীবনে যে এমন কাহিনী ছিল জানতাম না। আর আপনি ওই মহিলাটাকে এভাবে যেতে দিলেন কেন? ওনার জন্য আপনার সন্তানকে আপনি হারিয়েছেন। আমিনা তাচ্ছিল্য হেসে বলে, ওনার প্রতি রাগ পুষে রেখে কি হবে, যেখানে আমার সবথেকে কাছের মানুষটাই আমাকে ঠেকিয়েছে। আমিনা নিজের চোখের জল মুছে বলে, অনেক কেঁদেছি আমি, আর না। এবার মিস্টার জাহিদ খানকে নিজের করা সব অন্যায়ের জবাব দিতে হবে। আমার সন্তানের অধিকার আমি ঠিক বুঝে নেব। বলেই সে সাফওয়ানকে উদ্দেশ্য করে বলে, গাড়িটা একটু ঘুরাবেন প্লিজ, আমায় অন্য একটা স্থানে যেতে হবে। সাফওয়ান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। জাহিদ রিয়াসাকে ফোন করে বলেছে আবরাজকে নিয়ে উপস্থিত হতে। এছাড়া বাড়ির সবাইকেও সে থাকতে বলেছে। আরুষি এসে বলেন, কি ব্যাপার, আমাদের সবাইকে এভাবে ডেকে পাঠিয়েছ কেন? আকাশও বিরক্ত হয়ে বলে, এত বছর পর ফিরে এসে কি নতুন নাটক করতে চাও জাহিদ ভাইয়া? আমার আপুর পাশে তো এতদিন থাকতে পারোনি, তাহলে এসবের কি মানে? শায়রা খান আকাশের উদ্দেশ্যে বলে, তুই চুপ থাক। স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে নিজের নাকটা গলাস না তো।
এমন সময় আরহা তার মেয়ে নিঝুমকে কোলে নিয়ে উপস্থিত হয়। জায়েদ আরহার দিকে এগিয়ে গিয়ে বলে, আমিনা কোথায়? ওকে ফোন করিসনি? করেছি তো, কিন্তু আপু ফোন রিসিভ করছে না। এমন সময় আমিনা ক্ষিপ্তবেগে বাড়িতে প্রবেশ করে। তার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে, সবাই তার এই রূপ দেখে অবাক হয়। সাফওয়ানও তার পিছু পিছু আসে। আমিনা এগিয়ে এসে সরাসরি জাইদের সামনে দাঁড়ায়। জাইদের কলার চেপে ধরে জোরে। জাইদ অবাক চোখে তাকায়। কিছু বলতে যাবে তার আগেই আমিনা জাইদের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, এটা আমার দুধের শিশুকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। তারপর আবার একটা থাপ্পড় মেরে বলে, এটা 6 বছর ধরে আমার ছেলেকে আমার থেকে দূরে রাখার জন্য। তারপর আবার একটা দিয়ে বলে, এটা 6 বছর ধরে আমাকে অপরাধবোধে ডুবিয়ে রাখার জন্য। এভাবেই এলোপাতাড়ি অনেকগুলো থাপ্পড় মেরে আমিনা চিৎকার করে কাঁদতে কাঁদতে ফ্লোরে লুটিয়ে পড়ে। আশেপাশের সবাই অবাক চোখে এই দৃশ্য দেখছিল। জাইদের মাথাও অপরাধবোধে নিচু হয়ে গেছে। সে আমিনার পাশে এসে তাকে সান্ত্বনা দিয়ে চায়। এমন সময় আমিনা আবার জাইদের কলার চেপে ধরে বলে, কেন? কেন এমন করলে তুমি জাইদ? আমার জীবনটা কেন এভাবে এলোমেলো করে দিলে? একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করলে সেই মায়ের কি অনুভূতি হয় সেটা জানো না তুমি? তুমি কি আমায় কখনো ভালোবেসেছ আদৌ? যদি ভালোবাসতে তাহলে এমন করতে না। কোনো জন্মের প্রতিশোধ নিলে তুমি আমার থেকে এভাবে আমাকে ভেঙেচুরে একদম ছারখার করে দিলে। আমার জীবনটা তছনছ করে দিলে। তুমি জানো এই 6টা বছর আমি কিভাবে বেঁচেছিলাম? আমার দেহে হয়তো প্রাণ ছিল, কিন্তু আমার আত্মা অর্ধমৃত ছিল। একটা মুহূর্ত আমি শান্তিতে থাকতে পারিনি। তোমার জন্যেও ভেবেছি আমি। কিন্তু তুমি আমার কথা একটুও ভাবনি, একটুও না। জায়েদ আফসোসের সুরে বলে, আমি জানি আমি অনেক অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না। তবে আমি এখন চাই সবকিছু আমার আগের মতো ঠিক করতে। 6 বছর আগে আমি যেই পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত অন্তত আমায় করতে দাও। কিভাবে? কিভাবে করবে তুমি এর প্রায়শ্চিত্ত? এমন সময় রিয়াসা এসে উপস্থিত হয় বাড়ির মূল ফটকে। তার কাছেই ছিল আবরাজ। রিয়াসাকে দেখেই জায়েদ বলে, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে রাজ সোনা এসো, তোমার মাম্মির সাথে পরিচিত হও। আবরাজ অবাক স্বরে বলে, আমার মাম্মি? রিয়াসা বলে, হ্যাঁ, যাও রাজ। আমিনা আবরাজকে দেখে, এই ছেলেটার সাথেই তো একটু আগে সে দেখা করল, এজন্যই কি এত আপন লাগছিল। আমিনা দৌড়ে এসে আবরাজকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলে, আমার বাবু। টু বি কন্টিনিউ। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 92। আমিনা তার ছেলে আবরাজকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। তার চোখ জ্বলে টিটুম্বুর। আমিনা বলে, আমাকে একবার মা বলে ডাকো বাবু। তোমার থেকে মা ডাক শোনার জন্য যে আমি এতগুলো দিন চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম। আবরাজ জাইদের দিকে তাকায়। জাইদ তাকে ইশারা করে আমিনাকে মা ডাকতে। তখন আবরাজ বলে ওঠে, মাম্মি। আমিনা কি প্রতিক্রিয়া দেবে আর বুঝতে পারে না, সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। আবরাজকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। এদিকে আকাশ ক্ষিপ্তগতিতে জাইদের দিকে এগিয়ে এসে বলে, এরকমটা কিভাবে করতে পারলে তুমি জাইদ ভাইয়া? তুমি জানো আপু এই 6টা বছর কিভাবে তিলে তিলে শেষ হয়ে গেছে। তুমি যদি সত্যি তোমাদের ছেলেকে খুঁজে পেয়েছিলে তাহলে তাকে নিয়ে ফিরে এলে না কেন? কেন আমার বোনের লাইফটা এভাবে শেষ করে দিলে? আরুষি এগিয়ে আসেন, তিনিও জাইদের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন। জাইদ লজ্জায় মাথা নত করে নেয়। আরুষি বলে, আর কত আমায় ছোট করবে তুমি? তোমায় জন্ম দিয়ে আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য আজ এই দিন দেখতে হচ্ছে? আরহাও নিজের ভাইকে তীব্র ভৎসনা করে বলে, তোমার থেকে এমনটা আশা করিনি আমি ব্রো। তুমি আমিনা আপুর সাথে এত বড় অন্যায়টা কিভাবে করলে? আর রিউ তুই তো আমাদের সত্যটা জানাতে পারতি। তোর সাথে আমার কত কথা হতো, তবুও তুই কিছু বললি না। এমন সময় মাশরাফি সেখানে উপস্থিত হয়। সে এসেই রিয়াসার গালে ঠাস করে থাপ্পড় মারে। মাশরাফির সাথে মিসেস রুমিও ছিলেন। মাশরাফি বলে, জাইদ ভাই একা অন্যায় করেনি, তার এই অন্যায় তুইও সঙ্গ দিয়েছিস রিয়াসা। এর জন্য তোকে আমরা কখনো ক্ষমা করব না। রিয়াসা অসহায় চোখে তাকায়। জাইদ বলে, রিয়াসার কোনো দোষ নেই, আমি ওকে ব্ল্যাকমেইল করে সবটা লুকিয়ে রাখতে বলেছিলাম। তোমরা প্লিজ ওর উপর রাগারাগি করো না। যা শাস্তি দেবার আমাকে দাও। আরুষি বলে ওঠেন, হ্যাঁ, তোমাকে তো শাস্তি পেতেই হবে। তুমি যা করেছ তা ক্ষমার অযোগ্য অপরাধ। আজ থেকে তুমি আমাদের কারো কেউ নও। এত বছর যখন আমাদের থেকে আমাদের বাড়ির ছেলেকে আলাদা রেখেছ তখনই তোমার সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে।
মাম্মা! চুপ! আমাকে আর মাম্মা বলে ডাকবে না। এখনই বেরিয়ে যাও এখান থেকে। আমরা কেউ তোমার মুখ দেখতে চাই না। এমন সময় আফিফা খান বলে ওঠেন, এত বছর পর পরিবারটা আবার এক হলো, তখন এসব ভুল বোঝাবুঝি বাড়িয়ে কি লাভ আরও? সব মিটিয়ে নে তোরা। আমি শেষ বয়সে এসে পরিবারকে একসাথে দেখতে চাই। এদিকে জাইদ অপরাধবোধে ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছিল। সে বলে, না, মাম্মা ঠিকই বলেছে। দোষী যখন আমি, তখন শাস্তিও আমাকেই পেতে হবে। আমি চলে যাব সব ছেড়ে। আমাদের ছেলে রাজকে আমি আমিনার থেকে এত বছর আলাদা রেখে যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে। আমি আজ রাজকে আমিনার কোলে তুলে দিয়ে চলে যাব এই বাড়ি ছেড়ে। বাকি জীবনটা আমি একা কাটাব। এটাই আমার শাস্তি। বলেই সে আবরাজের কাছে এসে তার কপালে চুমু খায়। আমিনা জাইদের থেকে মুখ ফিরিয়েছিল। জাইদ আমিনার সামনে হাত জোর করে ক্ষমা চায়, অতঃপর আমিনার পায়ের কাছে বসে বলে, পারলে আমায় ক্ষমা করো। বলেই সে আবরাজকে বলে, তুমি নিজের মাম্মিকে সবসময় ফিরে পেতে চাইনে না রাজ? আজ আমি তোমাকে তোমার মাম্মির কাছে ফিরিয়ে দিলাম। এখন বাকি জীবনটা তুমি নিজের মাম্মির সাথে কাটাও। আবরাজ বলে ওঠে, তুমি কোথায় যাবে পাপ্পা? আমি তো মাম্মি পাপ্পা দুজনের সাথেই থাকতে চেয়েছি সবসময়। আমি যে অনেক বড় ভুল করেছিলাম রাজ। তোমাকে আমি এতগুলো বছর তোমার মায়ের থেকে দূরে রেখেছিলাম। তার জন্য একটু শাস্তি তো আমি ডিজার্ভ করি। আবরাজ বলে ওঠে, প্লিজ পাপ্পা, আমাকে ছেড়ে যেও না। আই নিড ইউ। না রাজ, ছেলেমানুষি করো না। তোমার এখন তোমার মায়ের সাথে থাকা দরকার। এত বছর আমার জন্য তুমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছ। এখন মাছেলে মিলে সেই সব অভাব পুষিয়ে নাও। বলেই জাইদ বের হয়ে যেতে নেয়। আবরাজের চোখে জল। আমিনা সেটা দেখে বলে, দাঁড়াও জাইদ। জাইদ দাঁড়িয়ে যায়। আমিনা জাইদের কাছে এগিয়ে গিয়ে বলে, এত বছর তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আমার ছেলেকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তোমাকে এখানেই থাকতে হবে, আমাদের ছেলের জন্য। আকাশ বলে ওঠে, এসব তুমি কি বলছ আপু? জাইদ ভাইয়া এত কিছু করার পরেও তুমি তাকে এখানে থাকতে বলছ? এত বছরের এত কষ্ট নিমেষেই ভুলে গেলে? তুমি কি ওকে ক্ষমা করতে চাইছ? আমিনা জাইদের দিকে তাকিয়ে বলে, ও আমার সাথে যা করেছে তাতে আমি মৃত্যুর আগে অবধি ওকে ক্ষমা করতে পারব না। কিন্তু তাই বলে ওর সাথে প্রতিশোধের নেশায় এখন আমি নিজের ছেলেকে কষ্ট পেতে দেব না। আরুষি কিছু বলতে যাবেন, তখন আমিনা তাকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ বড় আম্মু, অন্তত আমার বাবুর জন্য হলেও জাইদকে এখানে থাকার অনুমতি দাও। আমার ছেলেটা ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি চাই না এখন আমাদের জেদ বা প্রতিশোধের নেশায় ও বাবার আদর থেকেও বঞ্চিত হোক। এতে ওর উপর নেতিবাচক প্রভাব পড়বে। শায়রা খান বলে ওঠেন, আমি আমিনার এই সিদ্ধান্তে ওর পাশে আছি। মানছি জাইদ ভুল করেছে, কিন্তু এখন আমরা আবার সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে পারি না। শাস্তি অন্যভাবেও দেয়া যায়। বারবার কেন শাস্তির নামে একজনকে পরিবার থেকে বিচ্ছিন্ন করতে হবে? প্রথমে আরহাকে, তারপর আমিনাকে। এভাবে আর কতদিন এই একই প্রতিশোধের গেম চলবে? এবারের ইতি ঘটুক। জাইদ এই বাড়িতেই থাকবে। জাইদ আমিনার দিকে তাকিয়ে বলে, আমি আমাদের ছেলেকে এত বছর তোমার থেকে দূরে রাখলাম, আর তুমি কিনা সুযোগ পেয়েও আমার থেকে আমার ছেলেকে দূরে যেতে দিচ্ছ না। তোমার এই কাজ যে আমার অপরাধবোধ আরও বাড়িয়ে দিচ্ছে আমিনা। আমিনা বলে, আমি শুধু আমার ছেলের থেকে ওর বাবাকে আলাদা করতে চাই না। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করেছি। জীবনে যতদিন বেঁচে আছি ততদিন আমি শুধু তোমাকে ঘৃণাই করে যাব। বলেই আমিনা তার ছেলে রাজকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যায়। আরুষিও বলে ওঠে, আমার কাছেও তুমি নিজের অবস্থানটা হারিয়ে ফেলেছ জাইদ। তুমি আর আমার ছেলে নও, শুধু আমিনার জন্য আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি। কিন্তু আমাদের কারো সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। খবরদার আমাকে মাম্মা বলে ডাকবে না, কিংবা আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। তোমাকে দেখলেও আমার মাথাটা ঘৃণা আর রাগে ফেটে পড়ছে। বলে তিনিও চলে যান। শায়রা খানও বলেন, আমার মেয়ের সাথে তুমি অনেক অন্যায় করেছ। আমি কোনোদিনও তোমায় ক্ষমা করব না। আকাশও বলে, আমার কাছে তুমি একসময় রোল মডেল ছিলে। কিন্তু আজ আমার মনে হচ্ছে, তুমি যদি আমার বড় না হতে তাহলে তোমার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে শান্তি পেতাম। আরহাম ও আফিফা খান কিছু না বলে চুপচাপ চলে যান। আরহা বলে ওঠে, আমিও তোমায় কখনো ক্ষমা করব না ব্রো। আমার ব্রো এই দুনিয়ার সবথেকে জঘন্য মানুষ আজ থেকে আমার কাছে। বলেই সে কান্নায় ভেঙে পড়ে। মাশরাফি আরহাকে সামলায় আর রিয়াসাকে বলে, আজ থেকে রিয়াসার সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। রিয়াসা কান্নায় ভেঙে পড়ে।
মিসেস রুমিসহ সবাই তার থেকে মুখ ফিরিয়ে চলে যায়। পাশে দাঁড়ানো সাফওয়ান রিয়াসার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে দুঃখবোধ করে। তার ভীষণ মায়া কাজ করে এই অচেনা মেয়েটার প্রতি। তাই তো নিজের পকেট থেকে টিস্যু বের করে রিয়াসার দিকে বাড়িয়ে দেয়। অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ৯৩ আমিনা আবরাজকে কোলে নিয়ে চুপচাপ নিজের ঘরে বসে আছে। একটু আগেই সে আবরাজকে খাইয়ে দিয়েছে। এখন আপাতত আবরাজের কাছে ওর কানাডার গল্পগুলো শুনছে। এসব শুনে আমিনা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছে আর ভাবছে এই কয় বছরে সে জীবনের কত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছে। আমিনার দুচোখে অশ্রু টলমল করছিল। সে আবরাজকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই আমিনা দেখে জাইদ এসে তার পাশে বসে আছে। সাথে সাথেই আমিনা উঠে বসে। জাইদ তাকে কিছু বলার চেষ্টা করতেই আমিনা উঠে রুম থেকে বেরিয়ে যায়। জাইদ দীর্ঘশ্বাস ফেলে আবরাজের পাশে শুয়ে পড়ে বলে, এটুকু শাস্তি যে আমায় ভোগ করতেই হবে, সবার এভাবেই আমাকে ইগনোর করা উচিত। আমি যে পাপ করেছি তার কাছে এটা কিছু না। দুপুরে খাবার টেবিলে সবাই এসে বসেছে। জাইদ দূর থেকে দেখছে সবটা। সবার সাথে বসে খাবার অনুমতি তার নেই। একটু পরই আমিনা বাড়ির কাজের মহিলার হাতে খাবার তুলে দিয়ে বলে, যান, এই খাবারটা রাজের বাবাকে গিয়ে দিয়ে আসুন। জাইদ কথাটা শুনতে পায়। কষ্টের মাঝেও তার মনে কিছুটা আশা জেগে ওঠে। জাইদ বলে, আমি জানি আমিনা, তুমি আমার উপর রাগ করে আছ, কিন্তু তবুও যে তুমি আমার কথা ভাবছ এটাই আমার কাছে অনেক। এরপর জাইদ নিজের জন্য বরাদ্দ রুমে চলে যায়। খাবার শেষ করে নিচে আসতেই জাইদ দেখে আরুষিকে ভীষণ চিন্তিত লাগছে। জাইদ আরুষির কাছে গিয়ে বলে, মাম্মা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আরহামের ওষুধ শেষ হয়ে গেছে। এখন জরুরি ভিত্তিতে সেটা আনতে হবে। আরুষি জাইদকে দেখে কোনো কথাই বলে না। জাইদ আরুষির হাতে ওষুধের প্রেসক্রিপশন দেখে বলে, ও পাপার ওষুধ? ব্যাপার না, আমায় দাও, আমি এনে দিচ্ছি। তখনই আকাশ চলে এসে প্রেসক্রিপশন নিয়ে বলে, তুমি চিন্তা করো না বড় আম্মু, আমি ওষুধগুলো নিয়ে আসছি। বলেই আকাশ বেরিয়ে যায়। আরুষি জাইদের দিকে না তাকিয়েই বলে, আমরা বাইরের মানুষের থেকে কোনো ফেভার নেই। আমাদের বাড়ির ছেলে আছে। তুমি এরপর থেকে আমাদের পার্সোনাল ব্যাপারে একদম নাক গলানোর চেষ্টা করবে না। জাইদের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। আরুষি নিজের চোয়াল শক্ত করে চলে যায়। জাইদ বলে, কেউ বোধহয় কখনো আর আমার সাথে স্বাভাবিক হবে না। রিয়াসা অবস্থান করছে বাইরের একটি হোস্টেলে। তার মা বাবা, ভাই কেউই তার কোনো কথা শুনতে প্রস্তুত নয়। সবাই যেন তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। একা বসে বসে চোখের জল ফেলছে রিয়াসা। এমন সময় তার কাছে আরহার ফোন কল আসে। রিয়াসা ফোনটা রিসিভ করে বলে, আরহা, তুই ফোন করেছিস? আরহা বলে, এত খুশি হবার কিছু নেই। মা বলছিল এই বাড়িতে তোর কিছু জিনিস আছে, সেসব নিয়ে যেতে। রিয়াসা ক্রন্দনরত স্বরে বলে, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তাই বলে তোরা আমায় এভাবে পর করে দিবি? আরহা কিছু বলে না। এমন সময় মিসেস রুমি আরহার হাত থেকে ফোনটা নিয়ে বলে, শোনো, তুই কোনো ভুল করিসনি, পাপ করেছিস। একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা রাখা হচ্ছে, এটা জেনেও তুই চুপ ছিলি। এখন তুইও বোঝ আপনজনদের থেকে দূরে থাকতে কেমন অনুভূতি হয়। বলেই তিনি ফোনটা রেখে দেন। রিয়াসা নিশ্চুপ কাঁদতে থাকে। তার চোখের জলও যেন আজ আর বাধা মানতে প্রস্তুত নয়। রিয়াসা কিছুটা কেঁদে ভাবে, নাহ, এভাবে থাকলে আমায় চলবে না। আমি যদি ভুল করে থাকি সেই ভুল আমায় শোধরাতেও হবে। আপাতত যাই, বাইরে থেকে কিছু প্রয়োজনীয় খরচ করে আনি। বলেই রিয়াসা তৈরি হয়ে নেয় বাইরে যাওয়ার জন্য। আকাশ ওষুধ নেয়ার জন্য ওষুধের দোকানে যাচ্ছিল। এমন সময় তার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে সায়রা খান বলে ওঠেন, কিরে আকাশ, কোথায় রে তুই? একটু ওষুধের দোকানে এসেছি আম্মু। আচ্ছা, ওখানে যখন আছিস তাহলে একটা কাজ করে আমার কোমরের ব্যথার জন্য ওষুধ আনিস। ঠিক আছে। এরপরই সায়রা খান আফসোস করে বলেন, যেই বয়সে বৌমার সেবা পাওয়া দরকার সেই বয়সে যদি না পাই তাহলে কোমরে ব্যথা তো হবেই। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব ছাড়া তোমার মুখে আর কোনো কথা নেই আম্মু? জানি, এখন তোর আর মায়ের কথা ভালো লাগবে না। আমার দিকটা একটু বোঝার চেষ্টা কর তুই। তোর বাবার মৃত্যুর পর এখন আমি তোদের সব। তোর বোনের জীবনটা তো আমি গোছাতে পারছি না, কিন্তু তোর জীবনটা আমি গোছাতে চাই। সেই সুযোগও তো তুই দিচ্ছিস না। আমি শুধু এটাই ভেবে পাই না, আমি চলে যাবার পর তোদের কি হবে। এত চিন্তা করো না আম্মু, আমরা সামলে নেব সব। এখন রাখি। বলেই কোনোরকমে আকাশ ফোনটা রেখে দেয়।
এরপর দীর্ঘশ্বাস ফেলে। আকাশের জীবনে প্রেম একবারই এসেছিল। আর সেটা হলো সেই মিম নামের মেয়েটা। মিমের বিয়ে হয়ে যাবার পর তার সাথে আর কোনো যোগাযোগ নেই আকাশের। কিন্তু আকাশ আজ অবধি মিমের কথা ভাবে। তার মনে হয় তার জন্য মিম খুশি হতে পারেনি, তাই তারও খুশি হবার অধিকার নেই। এজন্য আজ অবধি সে বিয়ে করেনি। এসব ভাবতে ভাবতেই ওষুধের দোকানের সামনে আসে আকাশ। ওষুধটা নিয়ে ২,০০০ টাকা দেয়। তখন দোকানদার বলে, ওষুধটার দাম তো ১,৬২০, আমার কাছে খুচরো নেই। আকাশ ব্যস্ততায় ছিল। তাই বলে, আচ্ছা রেখে দিন, আমার কাছেও খুচরা নেই। এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠ শোনা যায়, কেন রেখে দেবে? আপনার টাকার প্রয়োজন নেই, তাহলে রাস্তার গরিব বাচ্চাদের দান করুন, তবুও এভাবে বড়লোকি দেখাবেন না। কণ্ঠটা শুনেই আকাশ সেদিকে তাকায়। আর তাকাতেই অবাক হয়ে দেখে আনুমানিক ২,০২১ বছর বয়সী এক তরুণীকে। আকাশের এখন ২,৮ বছর চলছে। তাই মেয়েটা তার থেকে অনেক জুনিয়র হবে। তবুও তার মুখে এমন কথা শুনে রাগ কিছুটা রাগী ভাব নিয়ে থাকে। মেয়েটা দোকানদারকে বলে, আপনার কাছে ৫০০ টাকা আছে না? দোকানদার বলে, হুম আছে। তাহলে ওই ৫০০ টাকা ওনাকে দিন। আর আপনি যে বাকি ১,২০ টাকা পাবেন সেটা আমি দিচ্ছি। আকাশ বলে ওঠে, এসবের দরকার নেই। আমি আপনাকে চিনি না, আপনার সাহায্য কেন নেব? মেয়েটি বলে ওঠে, সাহায্য না, এটাকে ধার হিসেবে নিন। আপনার ফোন নম্বরটা আমায় দিন, আমি টাকা চেয়ে নেব। আকাশ বলে, বাহ, বেশ ভালোই ধান্দা তো। হ্যান্ডসাম ছেলে দেখে এভাবেই সাহায্য করার জন্য এগিয়ে আসেন বুঝি নাম্বারের আশায়। মেয়েটা রেগে বলে, ও হ্যালো, নিজেকে ভালোভাবে আয়নায় দেখুন। যেই না তার চেহারা নাম রেখেছে পেয়ারা। জানেন আমি কে? মিম চৌধুরী। এ তো সস্তা মেয়ে আমি না। মিম নামটা শুনেই আকাশ থমকে যায়। এই নামের একটা মেয়ের জন্য তার জীবন এলোমেলো। আকাশ এবার ভালো করে মেয়েটির দিকে তাকায়। দেখতে অসম্ভব সুন্দরী এই মেয়েটি তার অচেনা। দীর্ঘশ্বাস ফেলে সে। মেয়েটি নিজের নাম্বার লিখে আকাশের হাতে দিয়ে বলে, এই নাম্বারে ১,২০ টাকা পাঠিয়ে দেবেন, কোনো এক্সট্রা কথা হবে না। রিয়াসা একা একা রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় কড়া রোদের তাপে সে গান হারিয়ে পড়ে যেতে নেয়। ঠিক সেই সময় এক পেশি ভুল হাত তাকে আগলে নেয়। রিয়াসা পিটপিট করে চোখ খুলে তাকিয়ে বলে, আপনি? সাফওয়ান চৌধুরী বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? রিয়াসা কিছু বলতে যাবে এমন সময় মিম চৌধুরী সেখানে এসে এই দৃশ্য দেখে দুচোখ থেকে বলে, ওহ ভাইয়া, ক্যারি অন, আমি কিন্তু কিছু দেখিনি। তোমাকে লজ্জা পেতে হবে না। সাফওয়ান সাথে সাথে রিয়াসা সোজা করে দাঁড় করিয়ে নিজের বোন মিমের উদ্দেশ্যে বলে, তুই ভুল ভাবছিস। অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৯৪। আমিনাসহ পুরো পরিবারের জাইদকে এড়িয়ে যাওয়ার ১ বছর পূর্ণ হল। এই ১ বছরে এই বাড়িতে থেকেও যে সে যেন অদৃশ্য ছিল। সবাই এমনভাবেই তাকে ট্রিট করেছে। জাইদের ভীষণ খারাপ লাগে। অনুশোচনায় সে শেষ হয়ে যায়। কিন্তু কাউকে কিছু বলতে পারে না। কারণ সে জানে সে এসবই ডিজার্ভ করে। এর মাঝে বাড়িতে চলছে আকাশের বিয়ের আয়োজন। আকাশের জন্য অনেক পাত্রী দেখার পর অবশেষে সায়রা খান জোরপূর্বক একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করেছে। আকাশের শত বারণ সত্ত্বেও গুরুত্ব দেয়নি। এসব ভেবে আকাশ বলে ওঠে, এবার মনে হয় বিয়েটা করতেই হবে। বলেই সে এসে বসে সোফায়। কিছু একটা মনে করে ফোনটা বের করে। অবাক হয়ে যায় যখন দেখে তার হোয়াটসঅ্যাপে সেই মিম নামের মেয়েটার ফোন থেকে অনেকগুলো মিসড কল। তার হোয়াটসঅ্যাপ এতদিন লগ আউট ছিল, আজকেই লগ ইন করল আবার। মেয়েটার সাথে শেষ কথা হয়েছিল সেই ১ মাস আগে, যখন মেয়েটা টাকা ফেরত দিয়েছিল। এরপর আর তাদের মাঝে কোনো কথা হয়নি। এতদিন পর মেয়েটা হঠাৎ কেন কল দিল, এটা ভেবেই আকাশ অবাক হল। এর মাঝে সায়রা খান এসে তাড়া দিলেন, চল তাড়াতাড়ি, এখনই যেতে হবে। আজ তোদের আঁকটা পারলে করিয়ে আনব। আকাশ বিরক্ত হয়ে বলে, আজকেই মেয়েটাকে প্রথম দেখতে যাব। আর আজকেই আঁক? লাইক সিরিয়াসলি? তোকে নিয়ে আর কোনো ভরসা নেই। না জানি বিয়ে ভাঙার জন্য আবার কি নাটক করিস। তাই বিয়েটা করিয়ে রাখলে আমার শান্তি হয়। আকাশ আর কিছু বলতে পারে না। এর মাঝে আবরাজকে সাথে নিয়ে আমিনা সেখানে চলে আসে। আবরাজ এখন এ বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছে। সে এসেই আকাশের কোলে বসে বলে, আজ নাকি তোমার আকুদ মামা? হুম সোনা, আজ তোমার মামার জীবন পুরো এলোমেলো করে দিতে চলেছে তোমার নানুজান। সায়রা খান বলেন, এখন তো এসবি বলবি? বিয়েটা হয়ে যাক। আমি কথা দিচ্ছি, একদিন তুই আমায় এই বিয়েটার জন্য ধন্যবাদ দিবি। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়।
ততক্ষণে আরহাও চলে আসে। আরহার কোলে নিঝুমও ছিল। আরহা এসেই বলে, তোমরা সবাই প্রস্তুত তো? আরহার গলা শুনেই আবরাজ এগিয়ে যায়। নিজের ফুফুর সাথে তার অনেক ভাব। তার থেকেও বেশি ভাব নিঝুমের সাথে। আরহার কোলে 2 বছরের ছোট্ট নিঝুম। সে অবাক হয়ে সব দেখছে। আবরাজ আরহাকে উদ্দেশ্য করে বলে, ফুপি, এই বুড়িটাকে নামিয়ে দাও। ও কি বড় হয়নি? সব সময় কেন তোমার কোলে উঠে থাকে? ছোট্ট নিঝুম ভ্রুকুটি দিয়ে আরহার গলা জড়িয়ে বলে, নাম না মাম্মা, আমি নাম না। এদিকে আবরাজও ছাড়ার পাত্র নয়। আরহা বাধ্য হয়ে আবরাজকেও কোলে তুলে নেয়। আবরাজ কোলে উঠেই নিঝুমের গাল টেনে দেয়। সাথে সাথেই নিঝুম চিল্লানি দিয়ে কেঁদে ওঠে। আমিনা সাথে সাথে এসে আবরাজকে নিজের কোলে নিয়ে বলে, খুব দুষ্টু হয়েছ তুমি। এভাবে কেউ নিজের বোনকে কষ্ট দেয়? আবরাজ বলে ওঠে, বোন না, ও আমার ভবিষ্যতের বউ। ও বড় হলে আমি ওকেই বিয়ে করব। কথাটা শুনে যেন নিঝুম কান্নার গতি বাড়িয়ে দেয়। আমিনা আবরাজের কান মলে দিয়ে বলে, বিদেশে বড় হয়ে খুব পেকেছ তাই না? আবরাজ দুষ্টু হেসে আবার নিঝুমের দিকে তাকায়। আকাশকে নিয়ে আসা হয়েছে পাত্রীদের বাড়িতে। আজ খান পরিবারের কমবেশি সবাই এসেছে এখানে। আরহাম খান এখন কেমোথেরাপি সহ আধুনিক চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ। তিনিও এসেছেন। শুধুমাত্র জাইদকেই কেউ আসতে বলেনি। সেও আসেনি। একটু পরই আকাশের পাশে এনে পাত্রীকে বসানো হল। আকাশের কোনো আগ্রহ ছিল না তাকে দেখার। কিন্তু একটু পর একটা আয়না এনে তাদের সামনে এনে রাখা হয়। সবাই আয়নায় তাকাতে বললে আকাশ বিরক্ত হয়ে আয়নায় তাকায়। সাথে সাথেই অবাক হয়, কারণ এই মেয়েটা ছিল মিম। একটু দূরের মিমের মা বাবাও ছিল। সাফওয়ানও ছিল, কারণ মিম তার চাচাতো বোন। মিম আকাশকে বলে, অবাক হলেন নাকি? আকাশ বলল, তুমি? আমাকেই তো আপনার মা পছন্দ করেছে আপনার স্ত্রী হিসেবে। আকাশ আর কিছু বলতে পারে না। বিয়েটা কোনোরকমে হয়ে যায়। আকাশ শুধু নীরব সাক্ষী থাকে। সাফওয়ানের পাশেই দাঁড়িয়েছিল রিয়াসা। তাদের মাঝে ছিল রোহন। সাফওয়ান রিয়াসার দিকে আকুল চোখে তাকিয়ে। ইতিমধ্যে তারা একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু রিয়াসার পরিবারের সবাই এখনও তার উপর নারাজ। তাই তাদের সম্পর্ক এগোচ্ছে না। আজ এখানে মাশরাফি এবং তার মা বাবাও ছিল, তাই সাফওয়ান রিয়াসার হাত ধরে সাহস করে তাদের দিকে এড়িয়ে যায়। রাজীব হাসান রিয়াসাকে দেখেই চলে যেতে নেয়। তখন রিয়াসা করুণ স্বরে বলে, আর কতদিন আমার উপর রাগ করে থাকবে আব্বু? আমায় কি ক্ষমা করবে না? মাশরাফি বলেন, তুই যা করেছিস তা কি ক্ষমার যোগ্য? এমন সময় সাফওয়ান বলে, আমি জানি আমার এখানে কথা বলা ঠিক না, তবু বলছি। মানুষ মাত্রই ভুল হয়, রিয়াসাও ভুল করেছে। এজন্য যথেষ্ট শাস্তি পেয়েছে। পুরো একটা বছর আপনারা ওকে দূরে সরিয়ে রেখেছেন। এবার অন্তত ওকে ক্ষমা করুন। রাজীব হাসান বলেন, তুমি কে? আমি রিয়াসাকে ভালোবাসি। আপনারা যদি ওকে ক্ষমা করে ওকে কাছে টেনে নেন তাহলে আমাদের সম্পর্কটা পূর্ণতা পায়। আমরা এর জন্য এতদিন অপেক্ষায় আছি। বলেই সে দূরে চলে যায়। রিয়াসা কান্নারত স্বরে বলে, সরি, আমি ভীষণ দুঃখিত। কান্নায় ভেঙে পড়ে সে। রাজীব হাসান ও মিসেস রুমি নিজের মেয়েকে এভাবে দেখতে না পেরে অবশেষে তাকে ক্ষমা করে বুকে টেনে নেয়। মাশরাফি দূরে দাঁড়িয়েছিল, আরহা তাকে ইশারা করতে সেও গিয়ে জড়িয়ে ধরে। সব অভিমান গলে জল হয়। সময় এগিয়ে গেছে আরও 6 মাস। আকাশ ও মিমের সম্পর্ক এখন অনেক এগিয়েছে। প্রথম দিকে বিয়ে নিয়ে নাখোশ থাকলেও মিমের মতো মিষ্টি মেয়ে থেকে বেশিদিন দূরে থাকতে পারেনি আকাশ। এখন তারা সুখী দম্পতি। শায়রা খানের কথাই ঠিক হয়েছে, তারা এখন একে অপরকে চোখে হারায়। এর মধ্যে আজ রিয়াসা ও সাফওয়ান চৌধুরীর বিয়ে। চারিদিকে তারই বিরাট আয়োজন। রাজীব হাসানের একমাত্র মেয়ের বিয়ে, তাই তিনি কোনো কমতি রাখতে চান না। বিয়ের আসরে উপস্থিত হয় খান বাড়ির সবাই। রিয়াসাকে আজ বড় খুশি লাগছে, আজ সে তার বিয়েতে জাইদকেও ডেকেছে। রিয়াসা ভেবে নিয়েছে আজ যে করেই হোক জাইদের সাথে বাড়ির সবার সম্পর্ক ঠিক করে দেবে। জাইদ অন্যায় করেছিল, নিজের কাজের জন্য যথেষ্ট শাস্তিও পেয়েছে। এবার সে ক্ষমা ডিজার্ভ করে। নিজের পরিকল্পনা মতোই চলছিল রিয়াসা। তাই তো যখন আমিনা তার কাছে এসে শুভকামনা দেয় তখন সুযোগ বুঝে বলে, আপু একটা কথা বলবো, কিছু মনে করো না। আমি জানি জাইদ ভাইয়া তোমার সাথে যা করেছিল তা অন্যায়, কিন্তু তার জন্য সে যথেষ্ট ফল ভোগ করেছে। আমিও তোমার কাছে অপরাধী ছিলাম, কিন্তু আজ তো তুমি আমায় মন থেকে ক্ষমা করে আমার খুশিতে অংশীদার হতে এসেছ। তাহলে জাইদ ভাইয়ার উপর কেন রাগ করছ? 1.5 বছর ধরে তোমরা সবাই তাকে একঘরে রেখেছে, এবার অন্তত সব ঠিক করো। মানুষটা যে অনেক কষ্ট পাচ্ছে।
রিয়াসার কথাগুলো আমিনাকে ভাবায়। সেও কিছুদিন থেকে জাইদকে ক্ষমা করার কথা ভাবছিল। কারণ এভাবে জাইদকে এড়িয়ে যেতে তারও আর ভালো লাগে না। কষ্ট হয় খুব। অবশেষে রিয়াসা ও সাফওয়ানের বিয়ে সম্পন্ন হল। তারাও সুখী দম্পতি হওয়ার যাত্রা শুরু করল। বাড়িতে ফিরেই আমিনা জাইদের কাছে গেল। জাইদ চুপচাপ বসেছিল বিছানায়। আমিনা পেছন থেকে গিয়ে জাইদকে জড়িয়ে ধরে। জাইদ অবাক হয়ে যায়। আমিনা কান্নারত স্বরে বলে, অনেক কাঠিন্যতা দেখিয়েছি তোমায়, আর পারছি না। আমি ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। জাইদও আবেগঘন স্বরে বলে, আমিও। আমায় ক্ষমা করে দাও সবকিছুর জন্য। করেছি ক্ষমা। জাইদ হেসে ফেলে। আরহা নিঝুমকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিল সোফায় বসে। আর মাশরাফি তার দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়েছিল। এখনও তাদের ভালোবাসা ভীষণ অম্লীন। আরহাম ও আরুষির মাঝেও সব ঠিক হয়ে গেছে। আকাশ ও মিমো সুখী দম্পতি। এর মাঝে জাইদকে ধরে নিচে নিয়ে আসে আমিনা। সবাই সোফায় বসেছিল। আমিনা এসেই বলে, আমি জাইদকে ক্ষমা করে দিয়েছি। এবার আপনারাও সব মান অভিমান মিটিয়ে নিন। আমরা আবার একত্রিত হই। আরুষি এগিয়ে আসেন। জাইদকে জড়িয়ে ধরেন। জাইদও নিজের মাকে জড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। একে একে সবাইকে জড়িয়ে আবেগপ্রবণ হয়। আফিফা খান ও শায়রা একসাথে ছিল। আফিফা খান বলেন, আজ মনে হচ্ছে আমাদের পরিবার পরিপূর্ণ। চলো আমরা ফ্যামিলি ফটো তুলি। এরপর একসাথে সবাই ফ্যামিলি ফটো তোলে। সবার ছবি তোলা হয়ে গেলে আফিফা খান বলেন, এখন চলো আমাদের বাড়ির মেইন রুমে, যা আজও সবার স্মৃতি বিজড়িত। মিম অবাক হয়ে বলে, সেটা আবার কোনো রুম দাদি? চলো গেলেই দেখবে। সবাই আফিফা খানের সাথে যায়। রুমটায় যেতেই সবাই অবাক হয়ে যায়। কারণ এই রুমটা পুরো সাজানো গোছানো আর দেওয়ালে অনেক ছবি টাঙানো। আফিফা খান ইশারায় মিমকে কাছে ডাকেন। অতঃপর বলেন, এসো আমাদের পরিবারের সবার সাথে তোমার পরিচয় করে দেই। প্রথমে তিনি আবরাজ ও নিঝুমের বিয়ের ছবি দেখিয়ে বলেন, এই হলো আমার শ্বশুর মশাই এবং একই সাথে আমার চাচা আবরাজ খান ও আমার শাশুড়ি চাচি নিঝুম খান। ওনাদের দিয়েই আমাদের এই গল্পের সূচনা। এরপর নিজের আর নির্ঝরের ছবি দেখে তিনি আবেগঘন হয়ে যান। এই হলো আমার এবং তোমার দাদা শ্বশুর নির্ঝর খানের বিয়ের ছবি। লোকটা আমায় অনেক কষ্ট দিয়েছে, আবার ভালোবেসেছে। পাশে টাঙানো ছবি দেখে আরুষি আবেগপ্রবণ হয়। তিনি বলেন, এই হলো আমার আম্মু আরিশা খন্দকার ও আমার পাপা জাইদ শেখের বিয়ের ছবি। আফিফা খান তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয়। অতঃপর শায়রা হাসিখুশি হয়ে এগিয়ে এসে বলে, এই হলো আমার আম্মু বৃষ্টি ও আমার আব্বু শায়েন চৌধুরীর বিয়ের ছবি। কত সুন্দর লাগছে তাদের, তাই না? আফিফা খান হেসে বলেন, মজার ব্যাপার হলো আরিশা ছিল আমার বোন আর বৃষ্টি আমার নন্দ। আর আজ ওদের দুজনের মেয়েই আমার পুত্রবধূ। সবাই একসাথে হেসে ওঠে। এরপরের ছবি দেখে আরহাম ও আরুষি দুজনেই লাজুক হাসে। আফিফা খান বলেন, এই হলো আমার বড় ছেলে আর বৌমার বিয়ের ছবি। পরের ছবিটা দেখতেই শায়রা খানের বুক কেঁপে ওঠে। আরহা অনুশোচনা করে। মাশরাফি তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। শায়রা খান মিমকে বলেন, এই হলো তোমার শ্বশুর আমান খান আর আমার বিয়ের ছবি। লোকটা আমায় বড্ড ভালোবাসত জানো। কখনো আমায় কষ্ট পেতে দেয়নি। আমি ওনার সাথে বয়সে কিছুটা বড় ছিল, তবুও ভালোবাসায় কমতি রাখেননি। আফিফা খান চোখের জল মুছে বলেন, আরে আমাদের আগের প্রজন্মের কথা বাদ দাও। নতুন প্রজন্মের সুন্দর ছবিগুলো দেখো। এই দেখো জাইদামিনা, মাশরাফি আরহা, আকাশমিম সবার ছবিও আছে এখানে। এমন সময় হঠাৎ ছোট্ট আবরাজ এগিয়ে এসে বলে, আমার আর নিঝুমের ছবিও একসময় এখানে টাঙানো হবে যখন আমরা বিয়ে করব। সবাই হেসে দেয়। নিঝুম কি মনে করে আবার কেঁদে ওঠে। মাশরাফি তাকে থামাতে কোলে নেয়। এমন সময় আফিফা খান বলেন, আরে আমাদের পরিবারের বেশিরভাগ বিয়েই তো অশ্রুজলে বোনা, তাই হয়তো ও কাঁদছে। সবাই একসাথে হেসে ওঠে। আবরাজ এবার সাহস করে নিঝুমকে কোলে তুলে নেয়। আফিফা খান বলেন, গল্পের শুরুটা ছিল আবরাজ ও নিঝুমকে নিয়ে আর শেষটাও হলো ওদেরকে নিয়েই। সমাপ্ত। সবার সুন্দর সুন্দর কমেন্ট চাই। অবশেষে আজ এক দীর্ঘ যাত্রা শেষ হল। অশ্রুজলে বোনা বিয়ে, এই গল্পটা আমার কাছে আবেগ। পুরো 3 সিজনে 4টি প্রজন্মের গল্প ফুটে উঠেছে। নানান উত্থান পতনে আপনারা পাশে ছিলেন। এটা এমন একটা গল্প যা আমার কাছে আমার শিশুর মতো। প্রায় 1 বছর ধরে গল্পটা লিখছি। 200 পর্ব আছে সর্বমোট। আজ শেষ করতে গিয়ে তাই কান্না এসে গেল। আশা করি আপনারা যারা এতদিন পাশে ছিলেন সামনেও পাশে থাকবে। নতুন যাত্রাতেও আপনাদের পাশে চাই। গল্পটি কেমন লাগলো
কমেন্টে আপনার মতামত লিখুন। আপনি কি এই গল্পের চরিত্রদের সাথে একমত? নিচে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নতুন গল্প পেতে থাকুন। পরবর্তী গল্পের জন্য কোনো ধরনের গল্প চান, আমাদের জানাতে কমেন্ট করুন।